শাহজাহানের ঘটনায় দেখা গেছে রাজ্য পুলিশ আদৌ কোনো কাজ করছেন না, কোনো চেষ্টা করছেন না। অন্ততপক্ষে রাজ্য পুলিশের ভূমিকাটা হচ্ছে ওই দুর্নীতির কাজে বা দুর্বৃত্তের যে কাজ, সেই কাজকে প্রশ্রয় দেওয়া, লালন পালন করা। এটা পরিষ্কার। আমার কাছে গতকাল এখানে এসেছিলেন কয়েকজন মানুষ, তাদের জমি আজ থেকে প্রায় 10 বছর আগে জমি নিয়েছে, তাদের টাকা নিয়েছে, ফেরত দেয়নি, বেচারারা চুপ করেছিলেন। আজকে এখন এসছেন, কিন্তু আইনগতভাবে তারা সেই টাকা উদ্ধারের জন্য মামলাও করতে পারবেন না। আইনি যখন যাবেন মামলা করবেন, তখন তারা তো এটা শুনবে না যে তাকে আটকে রাখা হয়েছিল। ছোট ডিজিটাল মিডিয়াকে ভয় দেখানো, আমার কাছে প্রত্যেক ডিজিটাল মিডিয়ায় তাদের একটা করে নোটিশ পাঠিয়ে দিচ্ছে কি না তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কি অভিযোগ? অভিযোগের কোনো মা বাপ নেই, মানে কোনো আইনগত ভিত্তি নেই, কিন্তু তাকে ধরে নেওয়া হলো। এই ডিজিটাল মিডিয়াকে ভয় দেখানো, স্বাধীন কণ্ঠ, সরকার বিরোধী কণ্ঠকে ওরা কিছুতেই টিকতে দেবে না। এটা হচ্ছে পরিকল্পনা, স্বৈরাচারী পরিকল্পনা এভাবেই হয়। সেজন্যই মোদি মমতা এক পথেই চলছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সন্দেশখালী ইস্যুতে গ্রেফতার সাংবাদিক, শুধু তাই নয়, আজকে একাধিক ইস্যুতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস, রীতিমতো তুলকালাম কাণ্ড হয়েছে, যেখানে প্রধান বিচারপতি মন্তব্য করেছেন গ্রেফতারের নির্দেশ দিতে পারেন শেখ শাহজাহানকে। কোন দিকে যাচ্ছে পুরো বিষয়টা, এই নিয়ে কথা বলতে আমাদের সামনে এই মুহূর্তে আছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সন্দেশখালী ইস্যু স্যার কোন দিকে যাচ্ছে? আজকে প্রধান বিচারপতি বলছেন গ্রেফতার করা উচিত শাহজাহানকে। প্রায় একজন অপরাধী, সে অপরাধ করলে পরে তাকে গ্রেপ্তার করে তদন্ত করাটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেটা নির্ভর করছে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন, রাজ্য পুলিশ তাদের। শাহজাহানের ঘটনায় দেখা গেছে রাজ্য পুলিশ আদৌ কোনো কাজ করছেন না, কোনো চেষ্টা করছেন না। অন্ততপক্ষে রাজ্য পুলিশের ভূমিকাটা হচ্ছে ওই দুর্নীতির কাজে বা দুর্বৃত্তের যে কাজ, সেই কাজকে প্রশ্রয় দেওয়া, লালন পালন করা। এটা পরিষ্কার। তা না হলে একজন অভিযুক্ত যাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, যাকে গ্রেপ্তার করা উচিত, তার বিরুদ্ধে অভিযোগটা মারাত্মক। যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা তদন্ত করবার জন্য তার বাড়ি গিয়েছিলেন, তিনি লোকজন জড়ো করে তাদের পিটিয়ে দিয়েছেন, এবং এটা সকলে চোখের সামনে দেখেছেন। এটা খুব বেশি গভীর তদন্তের প্রয়োজন নেই, কিন্তু সেই অপরাধী মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছেন। এটা সম্ভব তখনই হয় যখন শাসক দল বা প্রশাসন তাকে আশ্রয় দেয়, এবং সেই কাজটাই এক্ষেত্রে হয়েছে। সে আদালতে আসছে, মামলা করছে, উকিলের বাড়ি যাচ্ছে, পরামর্শ করছে, তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। প্রধান বিচারপতি যদি মন্তব্য করে থাকেন, স্বাভাবিক মন্তব্য, এবং শুধু মন্তব্য না, আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত বিচারপতিদের, এটাই আমার মনে হয়। এবং কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিভিন্ন মামলায় কড়া পদক্ষেপ নিচ্ছেনও, এটাও একটা ইতিবাচক দিক। সন্দেশখালী মহিলাদের যে বাইট সামনে আসছে, যে কথোপকথন সামনে আসছে, নিঃসন্দেহে শিউরে উঠতে হয়। মানে রাত্রি 10টার পর ডাকা, পিঠে পুলি বানানোর জন্য, রান্না করার জন্য পাল্টা যুক্তিও আসছে। যদিও দেখুন, 2011 সালের পর থেকে এই ধারাবাহিকতা লক্ষ্য করতে হবে। আমি কিন্তু বারংবার বলে যাচ্ছি কথা, 2011 সালের পর তৃণমূল সরকার ক্ষমতায় এসেছেন একটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ক্ষমতায় আসা। তারা গোটা রাজ্যের লুম্পেনদের জড়ো করেছেন, এবং টাকা পয়সা খরচা করে বিজেপি বহির্দেশীয় বিভিন্ন ক্ষমতাশীল গোষ্ঠীর সাহায্যে তারা তথাকথিত বুদ্ধিজীবীদের লালন পালন করে মানুষকে বিভ্রান্ত করেছেন। মানুষ বিভ্রান্ত হয়েছেন, মানুষ তাদের মৌলিক চাহিদা যে পূরণ হচ্ছে সেটার থেকে বেশি গুরুত্ব দিয়েছেন বাহ্যিক দিকটা। এই ক্ষমতা আসার পর কোনো দুর্নীতিমূলক তদন্ত যা করা উচিত ছিল, যেটা তদন্তকারী সংস্থা হিসেবে দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থাদের ভূমিকা তারা পালন করেনি। আমাদের সুপ্রিম কোর্টে যেতে হয়েছে। সুপ্রিম কোর্টের দীর্ঘ লড়াইয়ের পর, একটু আত্মশ্লাঘা মনে হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টে তখন এই সিবিআই তদন্ত আটকাবার জন্য তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল সরকার, তারা দেশের সমস্ত আইনজীবীকে প্রায় সমস্ত আইনজীবীকে নিয়োগ করেছিলেন। এটা সত্ত্বেও সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিলেন, তদন্ত এগোলো না। তদন্ত যখন এগোচ্ছে, কখনো কখনো থমকে থমকে একটা পর্যায়ে এলো যে কলকাতা তখন তৎকালীন পুলিশ কমিশনার, যখন এখন যিনি ডিজি, তার বিরুদ্ধে অভিযোগ উঠল তিনি বিভিন্ন তথ্য লোপাট করেছেন। এটা সিবিআইয়ের তদন্তের ফলেই সামনে এসেছিল। তাকে যখন গ্রেপ্তার করতে আসা হলো, তখন দেখা গেল যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বিক্ষোভ করছেন রাস্তায় বসে। এটার মধ্য দিয়ে তো প্রমাণ হয় যে রাজ্যের তৎকালীন সরকার তারা দুর্নীতিকে রক্ষা করতে চেয়েছেন। এমনকি বহুদিন এই যে নারদা তদন্তের মামলা, আপনারা শুনলে বিস্মিত হয়ে যাবেন,
সেই মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দাখিল করে অ্যাডভোকেট জেনারেল তখন তিনি সওয়াল করে বললেন যে এটা কোনো অপরাধ নয়। যদিও তৎকালীন প্রধান বিচারপতি জাস্টিস চেল্লুর তিনি আদেশে লিখেছিলেন এই ঘটনা যা ঘটেছে এটা যদি সামান্যতম সত্যতাও থাকে সেটা সমাজের পক্ষে একটা বিপজ্জনক যোগ। নারদা তদন্ত হলো না, এমনকি নারদা তদন্ত যখন 3-4জন এমএলএকে গ্রেপ্তার করা হলো সে সময় মুখ্যমন্ত্রী গিয়ে বিক্ষোভ করলেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি ভবানীপুর থানায় গিয়ে একজন অপরাধীকে পুলিশি হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে এলেন। পার্ক স্ট্রিটে যখন ধর্ষণ হলো তখন তিনি বললেন এটা সাজানো ঘটনা, এবং তারও পরবর্তীকালে যেখানে যেখানে ধর্ষণ হয়েছে সেখানে সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যেমন সর্দি কাশি হয় তেমন ধর্ষণটা হতে পারে, অর্থাৎ ধর্ষণটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আমার মতে, এবং যারা ধর্ষিত হবে তাদের ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে। নির্লজ্জের মতো তিনি বয়সভিত্তিক ধর্ষণের একটা নিদান দিলেন, কে কত টাকা ক্ষতিপূরণ পাবে। এতে যারা ধর্ষক অধিকাংশই তৃণমূলের লালিত পালিত, এবং যারা দুর্নীতি করেন তারা দেখলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পক্ষে আছে, এবং তাদের পক্ষে যেহেতু তারা প্রচুর ভোটে জিতেছেন তারা ভাবলেন জনসমর্থনও আছে। এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ধর্ষণ এবং দুর্নীতি এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেল, এবং তারই পরিণতি আজকে যদি সন্দেশখালীর মহিলারা তিতিবিরক্ত হয়ে লাঠি নিয়ে রাস্তায় না নামতেন, সন্দেশখালীতে এখন মহিলাদের সংগঠিত করবার জন্য নিরাপদ সর্দারের মতো লোকেরা নীরবে কাজ না করতেন, এ সত্য সামনে আসতো না। আজকে এই সত্য সামনে এসেছে। ইতিপূর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় যখন মেয়েরা ধর্ষিতা হয়েছেন তখন আমরা আমাদের সেফ ডেমোক্রেসির পক্ষ থেকে, তার আগে একটা সংগঠন আমি করেছিলাম প্রতিবাদের ভাষা গণতন্ত্রের ভাষা, এই সমস্ত সংগঠন বিভিন্ন মানুষকে জড়ো করার বিভিন্ন জায়গায় গিয়েছি, দেখেছি যেখানে ধর্ষণ হয়েছে তৃণমূলের পরোক্ষ এবং কোথাও প্রত্যক্ষ মদত আছে। মহিলারা যখন থানায় যেতেন অভিযোগ করতে, বহু নির্যাতিত মহিলা আমাকে ফোনে জানিয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে, থানায় গেলেই পুলিশ বলতেন ওদের সঙ্গে কথা বলে মিটিয়ে নিন। মানে একজন মানুষ বলছেন আমি ধর্ষিতা বা লাঞ্ছিতা, তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে যারা ধর্ষণ করলেন বা লাঞ্ছনা করলেন তাদের কাছে, এবং তারা ডেকে বলছেন কাউকে যে আমাদের পার্টি অফিসে আসুন বা কোনো ক্লাবে আসুন, সেখানে বসে আলোচনা করে আমরা মিটিয়ে দেবো। এমনকি আপনাদের মনে থাকতে পারে মধ্যম গ্রামে যখন ওই ট্যাক্সি ড্রাইভারের মেয়েটাকে ধর্ষণ করা হলো, 2বার ধর্ষণ করে তারপর তাকে জ্বালিয়ে দেওয়া হলো, তখন যখন আমি মধ্যম গ্রামে গিয়েছিলাম সেই সময় মধ্যম গ্রামে কিছু কিছু তৃণমূল কর্মী আমাকে ঘেরাও করেছিলেন, গিয়ে বলছেন এটা আমাদের ব্যাপার, আপনি মাথা গলাবেন না। অর্থাৎ ধর্ষণটাও তৃণমূলের ব্যাপার, এটা তৃণমূল তাদের কর্মীদের এইভাবে বুঝিয়েছিল। তার পরিণতি সন্দেশখালী, এবং সন্দেশখালীর প্রতিবাদ মানুষের মুখ খুলে দিয়েছে। সেজন্যই আজকে সন্দেশখালীকে দমন করবার জন্য পুলিশ সক্রিয় হয়ে উঠল। সন্দেশখালীকে দমন করার প্রথম সক্রিয়তার ভূমিকাটা কি? 144 ধারা। তার মানে কি, এই যে বাইরে থেকে মানুষ যারা সন্দেশখালীতে বসবাস করেন না কিন্তু সন্দেশখালী মহিলাদের সঙ্গে সহমর্মিতা জ্ঞাপন করবেন, তাদের মানসিক বল যোগাবেন, সেটাকে বন্ধ করে দাও। 1 আর 2, 144 ধারার ফলে ওই গুন্ডারা ওই এলাকাতেই আছে, সেই গুন্ডারা কিন্তু নির্বিঘ্নে এই প্রতিবাদী মহিলাদের ভয় দেখাবার সুযোগ পেলেন, কোথাও কোথাও পুলিশও তাদের মদত দিলেন। এবং আপনারা দেখলেন অবশেষে একজন মহিলা যিনি জবানবন্দি দিয়েছেন তার বাড়িতে গিয়ে হামলা হয়েছে এবং পুলিশ বলে হামলা হয়েছে। এইটা হচ্ছে সামগ্রিক পশ্চিমবঙ্গের পরিস্থিতি। সেজন্যই আজকে সন্দেশখালী নিয়ে আমরা খুব উদ্বেলিত। যদি আমরা ধারাবাহিক বিশ্লেষণ করি তাহলে আমাদের ভাবনা চিন্তার প্রয়োজন যে তৃণমূল কংগ্রেসের এটা একটা রাজনৈতিক কৃষ্টি। যতই কিছু কিছু মুখ তারা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলুন না কেন, তারা এই সত্যকে অস্বীকার করতে পারবেন না ঘটনার বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে। আজকে শুনলাম, এইমাত্র আমাকে একটি মিডিয়া ফোন করেছিল যে কেন্দ্রের মহিলা কমিশনের যিনি প্রধান তার কাছে নাকি রাজ্যের পুলিশ প্রধান বলেছেন আমরা কিছু করতে পারছি না, আমাদের হাত পা বাঁধা। তো রাজ্যের পুলিশ প্রধান যদি বলেন আমরা কিছু করতে পারছি না, আমাদের হাত পা বাঁধা, তার মানে তো তারা স্বীকার করছেন এবং তারাই বোধহয় পরোক্ষভাবে চাইছেন রাষ্ট্রপতি শাসন হোক। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। তার মানে কারা চাইছে? মানে তৃণমূল চাইছে আপনি বলছেন? তৃণমূল চাইছে, আমি তো বলছি তৃণমূল চাইছে। সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে,
এখন এই ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে হবে। ব্যর্থতার দায় ঝেড়ে ফেলার রাস্তা হচ্ছে, যদি রাষ্ট্রপতি শাসন হয় তাহলে তখন গিয়ে মানুষের সেন্টিমেন্টের সুরসুরি দিয়ে বলবে আমাদের সরকারকে ফেলে দেওয়া হলো। কিন্তু এই সরকারের ক্ষমতা থাকার কোনো নৈতিক অধিকার নেই। শিক্ষাক্ষেত্রে এই রাজ্যের প্রশাসন দায়ী, তৃণমূল দল দায়ী, যারা এগুলো করছেন তারা সবাই তৃণমূলের। এবং সে তৃণমূলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে যে আমরা তোমাদের যে জমি গেছে সেই জমি ফেরত দিয়ে দেবো, যা ক্ষতিপূরণ হয়েছে টাকা দিয়ে দেবো, তোমরা দিদির সঙ্গে থাকবে তো। আমার কাছে গতকাল এখানে এসেছিলেন কয়েকজন মানুষ, তাদের জমি আজ থেকে প্রায় 10 বছর আগে জমি নিয়েছে, তাদের টাকা নিয়েছে, ফেরত দেয়নি, বেচারারা চুপ করেছিলেন। আজকে এখন এসছেন, কিন্তু আইনগতভাবে তারা সেই টাকা উদ্ধারের জন্য মামলাও করতে পারবেন না। আইনি যখন যাবেন মামলা করবেন তখন তারা তো এটা শুনবে না যে তাকে আটকে রাখা হয়েছিল। কেন হাইকোর্টের এক্ষেত্রে দেখেছি কোথাও কোথাও দুর্বলতা, যখন জোর করে নমিনেশন বাধা দেওয়া হলো, হাইকোর্টের নির্দেশেও নমিনেশন ফাইল করা গেল না, তখনও আদালত বললেন না না নির্বাচনী প্রক্রিয়া আমরা কিছু করতে পারবো না। এই ধরনের কিছু কিছু আদালত বলেছেন, কিছু কিছু আদালত একটু সক্রিয় ভূমিকা নিয়েছেন। কিন্তু প্রশাসনিকভাবেই এটা তৈরি করা হয়েছে। যারা আপনার কাছে এসেছে ওরা ভাবতে পারেনি যে মহিলারা প্রতিবাদ করবে। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। যারা আপনার কাছে এসেছিলেন তাদের দাবিটা কি, এবং আপনি কি তাদের মামলা করার মতো জায়গায় আছেন? তাদের দাবি হচ্ছে আমার জমি ফেরত দিচ্ছে না, আমার টাকা নিয়েছে ফেরত দিচ্ছে না, এইসব নিয়ে মামলা করা, এগুলো মামলাও ঠিকবে না তো। আজ আদালতে গেলেই অপরপক্ষ বলবে তো টাইম বার্ড হয়ে গেছে, লিমিটেশন হয়ে গেছে, এতদিন বলেনি কেন, এতদিন যে ওরা ভয় পেয়েছিল, কোথায় অভিযোগ করেছে, অনেক কায়দা কানুন ফাঁক ফোকর আছে যার মধ্য দিয়ে তারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে বাস্তব পরিস্থিতি। সেজন্যেই আমার পরিষ্কার স্পষ্ট বক্তব্য, এর বিরুদ্ধে জনপ্রতিরোধ ছাড়া হবে না। চিরকালই স্বৈরাচারী শাসকদের ঠেকানো গেছে জনপ্রতিরোধ করে। অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার বললেন মামলা করার জন্য যারা এসেছিলেন সেখানে অনেক ফাঁক ফোকর আছে, জনপ্রতিরোধী একমাত্র পরিত্রাণের উপায়। স্যার, আমি একটু শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। আমাদের ফ্র্যাটার্নিটি নিয়ে যে কোনো চ্যানেলের হতেই পারে, কিন্তু সাংবাদিক এইভাবে গ্রেফতার হলেন, সন্দেশখালী ইস্যুটা, এইটা স্যার আপনি কীভাবে দেখেন? আমি আদৌ বিস্মিত নই। কেন, আমি বলে আসছি যে মমতা এবং মোদি তারা আরএসএসের ছোকে দেওয়া পথে চলছেন। কেন্দ্রীয় স্তরে দেখবেন দেশব্যাপী যারাই মোদির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন তাদের জেলে যেতে হয়েছে, তাদের অফিসে হামলা হয়েছে, অফিস সিল করে দেওয়া হয়েছে বিভিন্ন অভিযোগে। নিউজ ক্লিককে প্রায় বন্ধ করে দেওয়া হলো, যেহেতু নিউজ ক্লিক একটা প্রতিবাদী মাধ্যম ছিল। এনডিটিভিকে কিনে নেওয়া হলো। এবং আজকে ভারতবর্ষের যে সমস্ত প্রিন্সিপাল বা মেইন স্ট্রিম মিডিয়া, শতকরা 90% হচ্ছে কোনো না কোনো পুঁজিপতি দ্বারা পরিচালিত। শুনুন, তারা তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে না। এবং এই পুঁজিপতিরাই ইলেকট্রাল বন্ড, যা সুপ্রিম কোর্ট বললো ইলিগাল, তাতে সবচেয়ে বেশি টাকা পেয়েছে দেশে বিজেপি এবং স্থানীয় দল হিসেবে তৃণমূল। টাকার তো কোনো অভাব নেই, এই টাকা ছড়িয়ে তারা মানুষকে ভয় দেখানো, কিনে নেওয়ার এই পরিকল্পনা করেছেন। সাংবাদিকরা যারাই এই ছোটোখাটো ডিজিটাল মিডিয়া আপনাদের মাধ্যমে, আমি বলি প্রথম আক্রমণ হলো সন্ময়ের বিরুদ্ধে, সন্ময় বন্দ্যোপাধ্যায়, তখন তিনি বোধহয় কংগ্রেস করতেন, তাকে গ্রেপ্তার করা হলো। তারও আগে হলো অম্বিকেশ মহাপাত্র, তিনি কেন বলেছেন, তিনি মিডিয়ার লোক নন কিন্তু স্বাধীনভাবে কথা বলেছেন, তার উপর আক্রমণ করা হলো। হিউম্যান রাইটস কমিশন তখন জাস্টিস অশোক গাঙ্গুলি ছিলেন, তিনি একটা আদেশ করলেন, তাই অশোক গাঙ্গুলির বিরুদ্ধে চক্রান্ত করা হলো। এই ধারাবাহিকভাবে যদি প্রত্যেকটা বিন্দু বিন্দুকে আমরা একভাবে যুক্ত করি তাহলে শেষ পরিণতি দাঁড়াচ্ছে স্বৈরাচারী মমতা এবং ছোট ডিজিটাল মিডিয়াকে ভয় দেখানো। আমার কাছে প্রত্যেক ডিজিটাল মিডিয়ায় তাদের একটা করে নোটিশ পাঠিয়ে দিচ্ছে কি না তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। কী অভিযোগ? অভিযোগের কোনো মা বাপ নেই, মানে কোনো আইনগত ভিত্তি নেই, কিন্তু তাকে ধরে নেওয়া হলো। এই ডিজিটাল মিডিয়াকে ভয় দেখানো। এবং আজকে যে কোনো কারণে হয়তো মেন স্ট্রিম মিডিয়া তাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে হোক, যে কোনো কারণে হোক সত্য কথা বলছিলেন, তাই তাকে গ্রেপ্তার করা হলো। স্বাধীন কণ্ঠ, সরকার বিরোধী কণ্ঠকে ওরা কিছুতেই টিকতে দেবে না। এটা হচ্ছে পরিকল্পনা, স্বৈরাচারী পরিকল্পনা এভাবেই হয়। সেজন্যই মোদি মমতা এক পথেই চলছে। শেষ আছে এই রাজ্যে আপনার মনে হয়? শেষ তো আছেই। আমি আবার বলি, শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলারা যেভাবে লাঠি নিয়ে রাস্তায় নেমেছেন, সর্বত্র যদি সবাই অত্যাচারিত মানুষ লাঠি নিয়ে রাস্তায় নামেন তাহলে ওদের পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ নেই। অবশ্যই পরিষ্কার বললেন, জনবিস্ফোরণ, সকলে রাস্তায় নামুন, তাহলে হয়তো এই স্বৈরাচার শেষ হবে অচিরেই, এরকমই বললেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কমেন্টে জানাবেন আপনাদের কি মত। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদেরও।